যন্তর মন্তরে যে সিজেপির আন্দোলন হলো, সেই আন্দোলনের পেছনে কি বিদেশি মদত ছিল? বাইরে থেকে টাকা ঢুকেছে? রীতিমতো দুবাই থেকে খাবার অর্ডার করা হয়েছে, বাংলাদেশ থেকে খাবার অর্ডার করা হয়েছে আন্দোলনে থাকা ছাত্রছাত্রীদের জন্য। এ বিতর্কের এক্ষুনি কোনো অবসান হয়নি, এত তাড়াতাড়ি হয়তো অবসান হবেও না। আবার এর উল্টো দিকটাও আছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন, এরকম কোনো বিষয় আমাদের কাছে নেই, আমাদের জানা নেই যে বাইরে থেকে কোনো আর্থিক মদত এসেছে ওখানে। তো যাই হোক, এই সিজেপির আন্দোলনের সামনে যেভাবে নতি স্বীকার করলো কেন্দ্রীয় সরকার, মূলত গেরুয়া শিবিরের বিভিন্ন অংশ থেকেই কিন্তু এই কাউন্টার ন্যারেটিভ প্রচার করা হয়েছে। তবে এটাও ঠিক যে যেভাবে কেন্দ্রীয় সরকারকে নতি স্বীকার করতে দেখা গেল ছাত্রদের এই আন্দোলনের সামনে, কৃষকদের সামনে সরকার মাথা নামিয়েছিল, কিন্তু সেইখানে কৃষকদের যে লবি, সেই লবি ছিল অত্যন্ত শক্তিশালী। সেখানে আন্দোলনকারী কৃষকরাও যথেষ্ট আর্থিকভাবে সবল। এরকম একটা পরিস্থিতিতে কৃষকদের সামনে সরকারের নতি স্বীকার করা আর ছাত্রদের সামনে করা, যেখানে একজন কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ পর্যন্ত করলেন, পুরো বিষয়টাকে ছাত্র সমাজের জয়, আরশোলা পার্টির জয় ইত্যাদি নানাভাবে দেখা হোক না কেন, আপনাদের সামনে আমিও আলোচনা করেছিলাম যে কেন্দ্রীয় সরকার চারদিক থেকে চাপে পড়ে গেছে, এবং এই চারদিক থেকে চাপে পড়ে যাওয়ার ফলেই মোদী সরকার মনে করেছে যে ব্যাপারটাকে ইমিডিয়েটলি থামানো দরকার। সেই জন্য ছাত্রদের, আন্দোলনকারীদের সব দাবি সরকার মেনে নিয়েছে। এই কথা আপনাদের বলার কয়েক ঘন্টার মধ্যেই আমার কাছে একটি সূত্র থেকে একটা স্ক্রিনশট আসে, এবং তারপর সেটা সামনে পেয়ে আমি তখন আরও কিছু খোঁজখবর শুরু করি, আরও কিছু তথ্য সামনে আসে। হঠাৎ করেই এই তথ্যগুলোকে একটা যুক্তি দিয়ে বিশ্লেষণ করে আমার মনে হতে শুরু করে যে ছবিটা আমরা যেভাবে দেখছি সেটা কি আদৌ ঠিক? আমরা কি আসলে ছবিটা উল্টো দিক থেকে দেখছি? ঘুরিয়ে দেখতে হবে। আমি আপনাদের সামনে আজকে এ নিয়ে কথা বলবো না, আরও একটু সময় দরকার, আরও কিছু খোঁজখবর নেওয়া দরকার। এবং যে ইঙ্গিত আমার সামনে ফুটে উঠেছে, সেই ইঙ্গিত যদি সত্যি হয় তাহলে হয়তো একটা সম্পূর্ণ অন্য দিক থেকে, অন্য পার্সপেক্টিভ থেকে বিষয়টি দেখতে হবে আমাদের সবাইকে। আরও স্পষ্ট হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে। আমি আরও কিছু ইঙ্গিত হয়তো পাবো, এবং যদি সেই ইঙ্গিতগুলো সত্যি হয়, যদি আমি যেভাবে ভাবছি ব্যাপারটা সেটাই হয়ে থাকে, তাহলে কয়েক মাসের মধ্যেই দেখবেন একটা অন্য ছবি আমাদের সামনে আসছে। তবে আজ থাক, আজ বরং এমন একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি যে বিষয়টা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ওপর কোনো প্রভাব তো ফেলেনি, কিন্তু একেবারে ফেলতে পারে না বা কোনোদিন ফেলবে না এটা বোধহয় বলা যাবে না। কোনোভাবে বাংলার সঙ্গে একটা সম্পর্ক আছে, একটা তাৎপর্যপূর্ণ বিষয়। এক কথায় যদি আপনাদের আমি প্রশ্ন করি যে কোন সরকারি সামাজিক প্রকল্প পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব থেকে বেশি প্রভাব ফেলেছে, আপনারা অনেকেই উত্তর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী যোজনা করেছিলেন, সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে মাস গেলে টাকা, এটার একটা বিরাট প্রভাব পড়েছিল। তিনি 500 দিয়ে শুরু করেছিলেন, বাড়তে বাড়তে সেটা 1500 1700 পৌঁছেছিল। এটাও আপনারা জানেন, তার কাউন্টারে বিজেপির প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা যোজনা, যেখানে 3000 টাকা করে দেওয়া হবে। বিজেপি সরকার করেছে, 3000 টাকা করে অন্নপূর্ণা যোজনায় দেওয়া শুরুও হয়েছে। কিন্তু লক্ষ্মীর সঙ্গে অন্নপূর্ণার একটা বড় পার্থক্য হচ্ছে, লক্ষ্মীর ক্ষেত্রে কোনো শর্ত ছিল না। আবেদন করলে মোটামুটি 25 থেকে 60 বছর বয়সের সমস্ত মহিলারা এর জন্য এলিজিবল ছিলেন, তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু অন্নপূর্ণার ক্ষেত্রে এলিজিবিলিটি আলাদাভাবে সেট করা হয়েছে, যার ফলে অনেকে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পান না। কিভাবে সেট করা হয়েছে? যেমন ধরুন, যারা সরকারি চাকুরে, পেনশনার, তারা পাবেন না, এই ধরনের কোনো রকম ক্রাইটেরিয়া আগে ছিল না। সেট করা হয়েছে যারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেন তারা পাবেন না, ছেলে মেয়েদের বেসরকারি স্কুল কলেজে যারা পড়ান সেই সমস্ত মহিলারা পাবেন না। এভাবে একটা অংশকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু যারা পাচ্ছেন তারা এখন 3000 টাকা করে পাচ্ছেন। এটা নিয়ে আমি আলাদা করে বিতর্ক যা হওয়ার হয়ে গেছে, এখন আমি সেই বিতর্ক চাইছি না। অনেকেই এটা বলেন যে সত্যি যারা আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল
তারা কেন সরকারের কাছ থেকে মাস গেলে 3,000 টাকা পাবেন? এই টাকাটা তাদের কাছে পৌঁছক যাদের আর্থিকভাবে যারা অসচ্ছল, যারা এই সরকারের এই টাকা পেলে হয়তো তাদের অনেক বিষয়ে সাহায্য হবে, তাদের লাইফস্টাইল একটু অন্যরকম হতে পারে। তো আলটিমেটলি সরকার যেটা এখন পশ্চিমবঙ্গের সরকার যে স্কিম চালাচ্ছে, সেই স্কিমে যারা পাচ্ছেন ধরে নিতে হবে তারা এই ক্যাটাগরির মধ্যে পড়েন না। তারা সরকারি চাকুরি, সরকারি পেনশনার নন, তারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেন না, অর্থাৎ একটা নির্দিষ্ট আয়ের নিচের অবস্থান তাদের, পরিবারে গাড়ি নেই ইত্যাদি আরও ছোট ছোট বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, আপনারা জানেন। তো এই প্রসঙ্গটা আবার এখন তুলছি কেন? কারণ দিল্লির সরকার, সেখানেও বিজেপি সরকার, এবং দিল্লি সরকার এরকম পশ্চিমবঙ্গের মতো নবনির্বাচিত নয়, 1 বছর আগেই নির্বাচিত হয়ে গিয়েছিল। সেখানে এই একই ধরনের একটা স্কিম চালু করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে দিল্লি লক্ষ্মী যোজনা। এই দিল্লি লক্ষ্মী যোজনায় মহিলাদের মাস গেলে 2,500 টাকা করে দেওয়া হবে। এটা মঙ্গলবারই দিল্লিতে যে ক্যাবিনেট রয়েছে, মন্ত্রিসভা, সেই ক্যাবিনেটে অ্যাপ্রুভড হয়েছে, পাস হয়েছে। অর্থাৎ এবার দিল্লির মহিলারা এই টাকাটা পেতে শুরু করবেন। ইতিমধ্যে পোর্টাল চালু হয়েছে, সম্ভবত অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু এক্ষুনি হয়েছে কিনা জানি না, তবে হয়ে যাবে। যেহেতু পোর্টাল চালু হয়ে গেছে, অ্যাপ্লিকেশন জমা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। দিল্লিতে বিজেপি সরকারও কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া সেট করেছেন, যে কোনো একজন মহিলা, তিনি দিল্লির বাসিন্দা, 10 বছরের বেশি দিল্লির বাসিন্দা হতে হবে তাকে, এবং সেখানে এজ লিমিটটাও আমাদের এখানে যেরকম 25 থেকে 60 আছে, ওখানে 21 থেকে 60 এই বয়সের মধ্যে যে কোনো মহিলা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু কি কি ক্ষেত্রে একজন মহিলা এই টাকা পাবেন না, অর্থাৎ এই স্কিমে তিনি এলিজিবল হবেন না, সেখানেও সেট করে দেওয়া আছে। পারিবারিক রোজগার বছরে 2.5 লাখ টাকার কম হতে হবে। এমনকি এই ধরনের শর্ত আছে যে মাসে 200 ইউনিটের বেশি বিদ্যুৎ যিনি খরচ করেন, যে পরিবারে খরচা হয়, সেই পরিবারের মহিলা পাবেন না। মাসে 200 ইউনিট মানে বছরে 2400 ইউনিট, তার মধ্যে বিদ্যুৎ খরচ করেন, অর্থাৎ ফ্রি, ওখানে 200 ইউনিট পর্যন্ত এখনও বোধহয় ফ্রি আছে, যেটা আপ সরকার চালু করেছিল। তো ওই লিমিটের মধ্যে যারা বিদ্যুৎ খরচ করেন তাদেরই অ্যাপ্লিকেশন করবার যোগ্যতা দেওয়া হয়েছে। বছরে 2.5 লাখ টাকার নিচে রোজগার হতে হবে, সেটা পরিষ্কার বলা আছে, পরিবারের রোজগার। এমনকি এরকম একটা শর্ত দেওয়া আছে যে কোনো একটি পরিবারের একাধিক মহিলা থাকলে একজন মহিলাকে দেওয়া হবে। অর্থাৎ আমাদের এখান থেকেও দিল্লিতে যে স্কিম চালু হচ্ছে, সেখানে শর্তাবলী অনেক বেশি। কিন্তু আজ যে বিষয়টায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তা হলো এই দিল্লি সরকারের দিল্লি লক্ষ্মী যোজনায় একটি শর্ত দেওয়া হয়েছে, যে শর্তটা কোথাও চোখে লাগার মতো, এবং যে শর্তটা আমার মনে হয়েছে আলোচনার যোগ্য, আপনাদের সামনে রাখা উচিত। সেই শর্তটি হলো, কোনো মহিলার সন্তান সংখ্যা 3-এর বেশি হলে তিনি এই স্কিমে টাকা পাবেন না। অর্থাৎ সন্তান সংখ্যা 3 বা তার কম হতে হবে। এই রকম শর্ত কোনো সামাজিক প্রকল্পে, মহিলাদের জন্য যে সমস্ত সামাজিক প্রকল্প ভারত জুড়ে আছে, যে কোনো রাজ্যে আছে, কেন্দ্রীয় সরকারের যা যা আছে, এরকম কোনো শর্ত আজ অবধি আমার কানে আসেনি কোনো সরকারি স্কিমে, যে কোনো একজন মহিলা সেই স্কিমে টাকা পাবেন কিনা তার যোগ্যতার মধ্যে একটা হচ্ছে তার কটি সন্তান। সন্তান সংখ্যা 3-এর বেশি হলে তিনি অযোগ্য হয়ে যাবেন, ওই স্কিমে তিনি কোনো বেনিফিট পাবেন না। সম্ভবত দিল্লির, আমি সম্ভবত বলছি মানে আমার পক্ষে এতগুলো রাজ্যের সমস্ত ঘেটে দেখা, সমস্ত স্কিমের ডিটেল দেখা হয়তো সম্ভব হয়ে ওঠেনি সামান্য সময়ের মধ্যে, কিন্তু আমি এরকম কোনো স্কিমের নাম আজ অবধি শুনিনি যেখানে কোনো একজন নাগরিক, তিনি মহিলা, কোনো সরকারি স্কিমের সুবিধা পাবেন কি পাবেন না, তার মধ্যে অন্যতম একটা শর্ত হচ্ছে তার সন্তান সংখ্যা কত। কিন্তু দিল্লি লক্ষ্মী যোজনায় পরিষ্কার বলে দেওয়া হয়েছে, সন্তান সংখ্যা 3-এর বেশি হলে তিনি পাবেন না। এর অর্থ কি দাঁড়ালো? সাধারণত দরিদ্র পরিবারের সন্তান সংখ্যা একটু বেশিই থাকে, আর সব থেকে বেশি সন্তান সংখ্যা থাকে মুসলিম পরিবারগুলোয়। অর্থাৎ যদি একেবারে
সব থেকে বেশি এফেক্টেড কারা হবেন এরকম একটা প্রশ্ন সরাসরি করা হয়, তো নিঃসন্দেহে বলা যেতে পারে যে মুসলিম মহিলারা, যারা হয়তো বছরে 2.5 লাখ টাকার নিচে যাদের রোজগার, যাদের হয়তো অন্যান্য সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে এই স্কিম থেকে বেনিফিট পাওয়ার জন্য, বয়স, দিল্লির বাসিন্দা 10 বছরের বেশি ইত্যাদি যা যা শর্ত সব তার ম্যাচ করছে, কিন্তু সন্তান সংখ্যা 4 বা 5 বা তার বেশি, তিনি কিন্তু এই দিল্লি লক্ষ্মী যোজনার টাকা পাবেন না। একটা সর্বভারতীয় দৈনিক এ ব্যাপারে একটা বিস্তৃত পরিসংখ্যান প্রকাশ করেছে। সেই দৈনিকের পরিসংখ্যান অনুযায়ী দিল্লিতে জন্মহার জাতীয় স্তর থেকে কম। যেখানে জাতীয় স্তরে জন্মহার 10.5%, প্রায় 10.5%, সেখানে দিল্লিতে বলছে 8.5%। এমনিতেই দিল্লিতে জন্মহার তুলনামূলকভাবে কম, জাতীয় গড়ের থেকে অনেকটাই কম। কিন্তু তারপরেও এটুকু দিল্লির ক্ষেত্রেও সত্যি যে পরিবারগুলোতে সন্তান জন্মের হার বেশি, সেই পরিবারগুলো অধিকাংশই দারিদ্র্যসীমার নিচের। দিল্লিতে দারিদ্র্যসীমার নিচে বাস করা লোকের সংখ্যা হয়তো কম্পারেবলি পশ্চিমবঙ্গে থেকে অনেকটাই কম, কিন্তু সেখানেও মোটামুটি হিসেব, এই সর্বভারতীয় দৈনিক হিসেব বলছে 20% এরকম পরিবার আছে যাদেরকে দারিদ্র্যসীমার নিচেই ধরে নেওয়া যায়। এই দিল্লির মোট পপুলেশনের 20%, মানে মোট মহিলা পপুলেশন যারা 21 থেকে 60 বছর বয়সের মধ্যে পড়েন, তার 20% দারিদ্র্যসীমার নিচে বাস করেন। এই 20%-এর মধ্যে অন্তত 14.5%, 15% মহিলাদের সন্তান সংখ্যা 3-এর বেশি। অর্থাৎ যে টাকাটা দিল্লি সরকার দিচ্ছে মুখ্যত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মহিলাদের হাতে কিছু আর্থিক স্বাধীনতা তুলে দেওয়ার জন্য, মুখ্যত এটাই তো উদ্দেশ্য এই স্কিমগুলোর। দিল্লিতে দরিদ্র পরিবারগুলোর মধ্যে অন্তত 15% মহিলা এই কারণে, যেহেতু সন্তান সংখ্যা 3-এর বেশি, এই বেনিফিট থেকে তারা বঞ্চিত হবেন। আরও একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে, খুব স্বাভাবিক দিক, যে সমস্ত মহিলাদের বয়স বেশি তাদের সন্তান সংখ্যা 3-এর বেশি হওয়ার সম্ভাবনাও বেশি। যাদের বয়স কম, বিবাহিত মহিলা কিন্তু বয়স কম, তাদের হয়তো সন্তান সংখ্যা কম। তারও একটা পরিসংখ্যান ওখানে দেওয়া হয়েছে, 45 থেকে 39 বছর পর্যন্ত বয়স এরকম মহিলাদের মধ্যে 25%-এরই সন্তান সংখ্যা 3-এর বেশি। আর যাদের 35 থেকে 39 এই বয়সের মধ্যে, এই রেঞ্জের মধ্যে আছে বয়স, তাদের 13.5% মহিলার সন্তান সংখ্যা 3-এর থেকে বেশি। অর্থাৎ এই 45 থেকে 39 বা তার বেশি বয়সের মহিলাদের অনেক বেশি এফেক্ট করবে এই শর্ত। তাদের মধ্যেই বেশিরভাগ হয়তো বাদ পড়ে যাবেন শুধুমাত্র এই শর্তর কারণে। বাদ যাওয়া পরিবারগুলির মধ্যে, মানে বাদ যাওয়া মহিলাদের মধ্যে আমি ধরে নিচ্ছি, শুধু সন্তান সংখ্যা 3-এর বেশি এই কারণে বাদ যাওয়া মহিলাদের মধ্যে 34% দরিদ্র পরিবার, যাদের সত্যি এই বেনিফিটটা দরকার ছিল, যে মহিলাদের কাছে এই টাকাটা পৌঁছলে তাদের উপকার হতো, 34%ই সেই ক্যাটাগরির মধ্যে পড়ে। কিন্তু তারা শুধু সন্তান সংখ্যা 3-এর বেশি বলে এই বেনিফিট পাবেন না। 77% যারা বঞ্চিত হবেন, এই বেনিফিট পাবেন না, তাদের মধ্যে 77% মহিলার বয়স 40-এর ওপরে হবে। শুধু এই শর্ত থাকার কারণে তারা এই বেনিফিটটা পাবেন না, দিল্লি লক্ষ্মী যোজনার টাকা পাবেন না। দিল্লিতে মুসলিমদের মধ্যে এর প্রভাব সবথেকে বেশি পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে, দিল্লিতে মুসলিমদের মধ্যে 16%, মানে মুসলিম মহিলাদের মধ্যে 16%-এর 3-এর থেকে বেশি সন্তান রয়েছে। আর হিন্দু মহিলাদের মধ্যে ওই এজ রেঞ্জের 7.6%-এর 3-এর বেশি সন্তান রয়েছে। কিন্তু ওভারঅল মুসলিম মহিলাদের থেকে যেহেতু হিন্দু মহিলাদের সংখ্যাটা বেশি, ফলে ওভারঅল কিন্তু অনেক বেশি হিন্দু মহিলারা এই শর্তের কারণে দিল্লি লক্ষ্মী যোজনার টাকা পাবেন না। শিখ মহিলাদের মধ্যে 4% এরকম রয়েছেন যারা অন্য সব দিক থেকে এলিজিবল, কিন্তু সন্তান সংখ্যা 3-এর বেশি, 4% রয়েছেন শিখদের মধ্যে। দিল্লিতে 84.6% মহিলা হচ্ছে হিন্দু। ফলে যে মহিলাদের 3-এর বেশি সন্তান, তাদের মধ্যে
75% হিন্দু, 34% এসসি এসটির মধ্যে পড়েন না, এর বাইরে, এসসি এসটি ওবিসির বাইরে। 26% এসসি এসটির মধ্যে পড়েন, 14% ওবিসি মহিলা, আর মুসলিম মহিলাদের মধ্যে 23% যাদের সন্তান সংখ্যা 3-এর বেশি। অর্থাৎ এটা খুব স্পষ্ট যে দিল্লিতে এই শর্ত দেওয়ার ফলে মহিলাদের মধ্যে সংখ্যার দিক থেকে দেখতে গেলে কিন্তু হিন্দু মহিলারা অনেক বেশি সংখ্যায় বঞ্চিত হবেন এই সরকারি বেনিফিট থেকে। মুসলিম মহিলারাও বঞ্চিত হবেন। পার্সেন্টেজের দিকে দেখতে গেলে হয়তো মুসলিম মহিলাদের পার্সেন্টেজ বেশি, কিন্তু সংখ্যার দিক থেকে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বেশি সংখ্যায় হিন্দু মহিলা শুধু 3-এর বেশি সন্তান এই কারণে এই সরকারি স্কিম থেকে বঞ্চিত হবেন। এটা দেখার পরে আমি একটা নিজেই রিসার্চ করার চেষ্টা করেছিলাম, যদি কোনো কারণে ধরুন পশ্চিমবঙ্গ সরকারও এই শর্তটা যোগ করে দেয়, অন্নপূর্ণার ভাণ্ডার, অন্নপূর্ণার স্কিমের বেনিফিট 3-এর থেকে বেশি সন্তান সংখ্যা হলে কোনো মহিলা পাবেন না। পশ্চিমবঙ্গে যদি এই শর্ত যোগ করে দেওয়া হয়, নিঃসন্দেহে ছবিটা কিন্তু দিল্লির মতো হবে না। এখানে অনেক বেশি সংখ্যায় মুসলিম মহিলারা অবশ্যই এফেক্টেড হবেন, কারণ বাংলায় হিন্দু মহিলাদের মধ্যে টোটাল ফার্টিলিটি রেট অর্থাৎ জন্মহার 1.52, যেখানে মুসলিমদের মধ্যে 2-এর ওপরে 2.04। সব থেকে বেশি প্রভাবিত হবে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর বা দক্ষিণ 24 পরগনার মতো জেলাগুলো। বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু পরিবারে হিন্দু মহিলাদের সন্তান সংখ্যা 2 বা তার নিচে, কিন্তু মুসলিম পরিবারগুলিতে মুসলিম মহিলাদের সন্তান সংখ্যা 3-এর ওপরে। এটা খুব স্বাভাবিক ছবি পশ্চিমবাংলায়। হিন্দু মহিলাদের মধ্যে 3 থেকে 5% এই স্কিমের কারণে, যারা এখন অন্নপূর্ণার ভাণ্ডার পান, 3 থেকে 5% এই শর্ত যোগ হলে বাদ হয়ে যেতে পারেন। কিন্তু মুসলিম মহিলাদের মধ্যে যারা অন্নপূর্ণার ভাণ্ডার পাচ্ছেন তাদের 9 থেকে 13% মহিলা এই শর্ত যোগ হলে অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে বাদ হয়ে যেতে পারেন। সংখ্যাটা কিন্তু এখানে সংখ্যার দিক থেকেও মুসলিম মহিলাদের এটা অনেক বেশি হবে। 18টা এরকম আসন আছে পশ্চিমবঙ্গে 2026-এও, যেখানে 5000 ভোটের কমে ফয়সালা হয়েছে। ফলে আমার মনে হয় যে এই ধরনের কোনো একটা নতুন শর্ত দুম করে এক্ষুনি ইমপ্লিমেন্টেড হওয়ার সম্ভাবনা কম, কারণ এই সবের ওপরে তো একটা ভোটের ক্যালকুলেশন থাকে, সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই এটা থাকে। বর্তমান যারা শাসক দল তারাও নিশ্চয়ই এই ক্যালকুলেশন করবেন। ফলে দিল্লি আজকে ইমপ্লিমেন্ট করেছে বলে কালকে কলকাতা করবে এরকম ভেবে নেওয়া বোধহয় একটু ওভার থিঙ্কিং হয়ে যাবে। কারণ আবার বলছি, 18টা আসন তো এবারেই দেখা যাচ্ছে 2026-এ, যেখানে 5000-এর কম ভোটে ফয়সলা হয়েছে কে জিতবেন। 11টাতে বিজেপি জিতেছে, 6টায় তৃণমূল কংগ্রেস। 4টে এরকম আসন আছে যেখানে 1000-এর কম ভোটে ফয়সলা হয়েছে। কিন্তু আবার এটাও ঠিক যে ছবিটা দিল্লিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে এটা ভবিষ্যতের ছবিও হতে পারে। এরকম ধরনের স্কিম, সোশ্যাল বেনিফিশিয়ারি স্কিম, তার সঙ্গে সন্তান সংখ্যা জুড়ে দেওয়ার যে ইনস্ট্যান্স তৈরি হলো দিল্লিতে, ভবিষ্যতে অন্য রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে, এমনকি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমেও যদি এই ধরনের কোনো শর্ত যোগ হওয়া শুরু হয়, তাতে আমার মনে হয় আপনারা কেউ অবাক হবেন না। একটা জায়গা থেকেই কোনো একটা এই ধরনের বিষয় শুরু হয় এবং তারপর টেস্ট কেস হিসেবে সেখানে ব্যাপারটাকে দেখা হয়, তারপর অন্যরা সেটাকে ফলো করে। আমি আজকেই এইরকম একটা বিষয় এইরকমভাবে প্রেজেন্ট করতে চাই না যে এখানে দেখছেন তো দিল্লিতে হয়েছে, তাহলে হয়তো আগামীকাল এখানে হয়ে যাবে। বরং আমি আপনাদের সামনে এই বিষয়টা রাখতে চাই, কারণ এটা নিয়ে আমি এক্সপেরিমেন্টালি কয়েকজনের সঙ্গে, পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলেছি যে দিল্লির সরকার একটা কেন্দ্রীয় রাজ্য সরকারি স্কিম, মহিলাদের জন্য একটা সরকারি স্কিম তারা নিয়ে এসছেন। সেই স্কিমে ওই মহিলার কতটি সন্তান সেটা একটা ক্রাইটেরিয়া, এবং 3-এর বেশি সন্তান হলে ওই মহিলা এই স্কিমের বেনিফিট পাবেন না। অন্য সমস্ত রকম ম্যাচিং হলেও, অন্য সমস্ত শর্ত মিললেও শুধু সন্তান সংখ্যার কারণে পাবেন না। এই বিষয়টা নিয়ে যখন আমি কথা বলেছি, আমি একটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। কেউ জোরালোভাবে সমর্থন করেছেন যে অবশ্যই এরকমই করা উচিত সরকারের। ভারত এই মুহূর্তে জনসংখ্যার নিরিখে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ, এবং
এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে না পারলে ভারতবর্ষের আর্থিক উন্নতি, সামাজিক উন্নতি খুব মুশকিল। আবার এটাও অনেকে বলেছেন যে আমাদের মতো দেশে, গণতান্ত্রিক দেশে সন্তান সংখ্যার জন্য কোনো একজন মহিলা সরকারি বেনিফিট পাবেন না, এটাও অ্যাকসেপ্টেবল নয়। ফলে আমি আজকে আপনাদের সামনে এই বিষয়টি রাখছি, দিল্লি সরকারের এই নতুন শর্ত। কমেন্ট বক্সে আপনারা জানান যে এই শর্তকে আপনি ব্যক্তিগতভাবে সমর্থন করেন, নাকি এই শর্ত কখনোই কোনো সরকারি স্কিমে থাকা উচিত নয় বলে মনে করেন।